প্রথমে আমি যেটা বলবো প্রিমিসেস। প্রিমিসেস কি? ধরুন একজন ব্যক্তি তার একটা বাড়িতে তিনি বসবাস করছেন এবং বাড়ির পাশে তার একটা গুদাম ঘর আছে বা স্টোর রুম আছে, আরো কিছু ঘর আছে এবং তার সঙ্গে কিছুটা বাগান আছে, কিছুটা খালি জমি পড়ে আছে। এইভাবে একটা জমির মধ্যে তিনি বসবাস করছেন। এই যে পুরো এরিয়াটা, অর্থাৎ ওই ব্যক্তির যে বাড়ি আছে বা তার সঙ্গে যে স্টোর রুম আছে বা তার সঙ্গে বাগান বা ওই যে সংশ্লিষ্ট জমি আছে বাড়ির সঙ্গে, পুরোটাকে ধরে আমি একটা প্রিমিসেস বলছি। এবারে ধরুন কোনো একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট এইরকম যদি কিছু থাকে, তার সঙ্গে দেখবেন কিছুটা কমন প্যাসেজ থাকে। ওই ফ্ল্যাটে যারা থাকে বা অ্যাপার্টমেন্টে যারা থাকে তাদের প্রত্যেকের জন্য একটা কমন প্যাসেজ বা সাধারণ ব্যবহারের একটা জায়গা থাকে। এই পুরো এরিয়াটাকে ধরলে সেটাকে বলবো একটা প্রিমিসেস। এই প্রিমিসেসের মধ্যে কিন্তু পাঁচিল বা বেড়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো চলুন দু একটা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার করে নিই। দেখুন এখানে সবার উপরে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো প্রাচীর বা কোনো সীমানা কিচ্ছু দেওয়া নেই, কিন্তু এই যে বাড়িটা বা তার সামনের যে খোলা অংশটা রয়েছে এই পুরোটা একসঙ্গে ধরে একটা প্রিমিসেস। দ্বিতীয় যে ছবিটা আছে অর্থাৎ বাঁ দিকের কর্নারে, দেখুন এখানে একটা কংক্রিটের প্রাচীর দেওয়া আছে এবং তার মধ্যে বাড়ি আছে, কিছু খোলা জায়গা আছে। তাহলে এই যে প্রাচীর বেষ্টিত যে জায়গাটা, এটা হচ্ছে একটা প্রিমিসেস। তৃতীয় যে ছবিটা আছে দেখুন এখানে একটা মাটির বাড়ি আছে, একটা জঙ্গলের মধ্যে, একটা প্রকৃতির মধ্যে, এবং সেখানে দেখুন বেড়া দিয়ে ঘেরা আছে। তাহলে ওই বেড়া দিয়ে ঘেরা যে অংশটা, এটা হচ্ছে একটা প্রিমিসেস। এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিল্ডিং সম্পর্কে। প্রথমে জেনে নেবো যে বিল্ডিং কাকে বলবো। খুব সহজ ভাষায় বলতে গেলে চারটে দেওয়াল থাকবে, ছাদ থাকবে, তাকে বিল্ডিং বলবো। কিছু এক্সেপশনাল হয়, দেখবেন কুড়ে ঘরের মতো কিছু ভিন্নধর্মী কাঠামো সমূহ দেখা যায়, যেমন শঙ্কু আকৃতির, যেটা বসবাসযোগ্য হতে পারে বা অন্য কোনো পারপাসে ব্যবহার করা হতে পারে। সেইগুলোকেও কিন্তু বিল্ডিং এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব। এর পরবর্তী যে প্রশ্নটা আমি আলোচনা করব, ধরুন এরকম চারটে দেওয়াল, ছাদ আছে বা শঙ্কু আকৃতি কোনো কুড়ে ঘর আছে, কিন্তু সেটা রেসিডেন্সিয়াল পারপাস ইউজ হচ্ছে না, কেউ বসবাসও করে না, তাহলে কি সেটাকে বিল্ডিং ধরা যাবে? চলুন এই বিষয়টা ক্লিয়ার করি। প্রথমে বলে রাখি, বিল্ডিং মানে যে শুধুমাত্র রেসিডেন্সিয়াল পারপাস ইউজ হবে এরকম নয়, বিভিন্ন পারপাস ইউজ হতে পারে। কি কি চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে অতি অবশ্যই সেটা রেসিডেন্সিয়াল পারপাস বা বাসস্থান হিসাবে ব্যবহার হতে পারে। দ্বিতীয়ত কি, প্রতিষ্ঠান হিসাবে। কি রকম? যেমন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বা অফিস, কারখানা, কর্মশালা, ওয়ার্কশেড, স্কুল, ধর্মীয় কাজে ব্যবহৃত হতে পারে, গুদামঘর হিসাবে ব্যবহৃত হতে পারে, ইত্যাদি যে কোনো হিসাবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হতে পারে অথবা নন রেসিডেন্সিয়াল পারপাসেও ইউজ হতে পারে। আবার দেখবেন কিছু কিছু ক্ষেত্রে একই বিল্ডিং একাধিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। যেমন দেখবেন কোনো একটা দোকান আছে এবং তার যে দোকানদার, তার কিন্তু আর অন্য কোনো জায়গায় কোনো বাড়ি নেই, তিনি ওই দোকানের মধ্যেই কিন্তু বসবাস করেন, রাত্রেবেলায় দোকানের মধ্যেই ঘুমান। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, ওই যে বিল্ডিংটা সেটা বাসস্থান সহ দোকান হিসাবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ রেসিডেন্স কাম শপ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও দেখবেন কিছু ক্ষেত্রে হয়তো আপনারা দেখতে পারবেন যে কোনো একটা বিল্ডিং আপনারা গেলেন যেখানে চারটে দেওয়াল, একটা ছাদ আছে, কিন্তু সেই বিল্ডিং বা সেই বাড়িটিতে কেউ বসবাস করে না, সেই বাড়িটি খালি বা জনশূন্য। হতেও পারে হয়তো দেখা গেল তারা আগে ওই বাড়িতে বসবাস করতো, বর্তমানে ওই ফ্যামিলিটি অন্য কোথাও আবার বাড়ি বানিয়ে বসবাস করছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে ওটা বিল্ডিং হিসাবে কনসিডার করতে হবে, বিল্ডিং নাম্বার দিতে হবে এবং সেটাও আমাকে কাউন্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমাকে কি দেখাতে হবে? ভ্যাকেন্ট দেখাতে হবে। সেই ক্ষেত্রে ওই বাড়িটা হবে ভ্যাকেন্ট। এরপর আলোচনা করব কোনো এইচএলবি তে কিভাবে আপনারা বিল্ডিং নাম্বার দেবেন। সবার প্রথমে বলে রাখি, যখন আপনারা বিল্ডিং নাম্বার দেবেন আপনারা ম্যাক্সিমাম 20 আলফানিউমেরিক ক্যারেক্টারে সেটা দিতে পারেন, অর্থাৎ অ্যালফাবেট এবং নাম্বারের মিশ্রণে আপনারা ম্যাক্সিমাম 20টা ক্যারেক্টার ইউজ করতে পারেন বিল্ডিং নাম্বারের জন্য। এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, যখন আপনারা বিল্ডিং নাম্বার দেবেন, বিল্ডিং নাম্বারের প্রিফিক্স হিসাবে অর্থাৎ বিল্ডিং নাম্বারের যে সংখ্যাটা বসাচ্ছেন তার আগে অ্যালফাবেট হিসাবে বড় হাতের সি এবং বড় হাতের এন অর্থাৎ সি এন কথাটি লিখবেন, তারপরে বিল্ডিং নাম্বারটা লিখলেন, হয়তো 001 বা 002 বা 101 বা 102, যে নাম্বারটা হবে সেটা লিখলেন। এরপর বিল্ডিং নাম্বার দেওয়ার আগে সবার প্রথম আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যে এইচএলবি তে গৃহ গণনা এবং গৃহ তালিকার জন্য গেছেন, সেই এইচএলবি তে যদি স্থানীয় কোনো পৌরসভা বা কোনো লোকাল প্রশাসন দ্বারা যদি সুনির্দিষ্টভাবে পরপর ক্রমানুসারে যদি বাড়ির নম্বর দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেই নাম্বারটাই বিল্ডিং নাম্বার হিসেবে গ্রহণ করবেন। কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় পুরো এইচএলবি তে হয়তো নাম্বার নেই, হয়তো 90% জায়গায় হয়তো নাম্বারটা দেওয়া আছে, 10% জায়গায় নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই নাম্বার গ্রহণ করবেন না। তাহলে কিন্তু নতুন নাম্বার দিয়ে আপনারা আবার বিল্ডিং নাম্বার হিসাবে শুরু করবেন। এক্ষেত্রে আরেকবার রিপিট করছি যে কোনো এইচএলবি যদি 100% বাড়িতে যদি কোনো স্থানীয় প্রশাসন দ্বারা যদি বিল্ডিং নাম্বার দেওয়া থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা সেই বিল্ডিং নাম্বারটাই কনসিডার করবেন, নতুন করে কোনো বিল্ডিং নাম্বার দেবেন না। এরপর আপনারা যখন বিল্ডিং নাম্বার দেওয়া শুরু করবেন, সবার প্রথমে আপনারা যে এইচএলবি তে গেছেন তার দিকগুলো ঠিক করে নেবেন, মানে কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক। যখন বিল্ডিং নাম্বার দেওয়া শুরু করবেন সবার প্রথমে উত্তর পশ্চিম দিক থেকে শুরু করবেন, অর্থাৎ
অর্থাৎ নর্থ ওয়েস্ট থেকে আপনারা বিল্ডিং নাম্বার দেওয়া শুরু করবেন এবং শেষ করবেন হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে এসে, অর্থাৎ সাউথ ইস্টে এসে আপনারা শেষ করবেন এবং নর্থ ওয়েস্টে শুরু করবেন। আবারও রিপিট করছি, বিল্ডিং নাম্বার দেওয়া অলওয়েজ শুরু করবেন হচ্ছে নর্থ ওয়েস্ট থেকে এবং শেষ করবেন হচ্ছে সাউথ ইস্টে এসে। সবার প্রথমে আপনারা নর্থ ওয়েস্টে দাঁড়াবেন এবং সেখানে দেখবেন যদি একটা রাস্তা আছে কি একাধিক রাস্তা আছে। যদি একাধিক রাস্তা থাকে তাহলে যে কোনো একটা রাস্তা চুজ করবেন। সেই রাস্তা বরাবর আপনারা যে কোনো একটা সাইডে হয় বাঁ দিক বা ডান দিকে নাম্বার দেওয়া শুরু করবেন, কিন্তু হ্যাপাজেডলি বা র্যান্ডমলি নাম্বার দেবেন না। হয়তো দেখা গেলো বাঁ দিকে একটা নাম্বার দিলাম আবার ডান দিকে দিলাম, এরকম করবেন না। ওই রাস্তা বরাবর বাঁ দিকে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ির নাম্বারিং আগে কমপ্লিট করলেন, করার পর যেখানে রাস্তাটা শেষ হলো তখন আপনারা আবার ডান দিকে ঘুরে যাবেন। ঠিক সেম ভাবে আবার উল্টো দিক থেকে আবার নাম্বারিং করতে করতে আসবেন এবং সবার শেষে সেইখানেই এসে পৌঁছাবেন যেখান থেকে আপনারা নাম্বারিং শুরু করেছিলেন। এরপর সেম ভাবে আপনারা পরবর্তী রাস্তায় ঢুকবেন এবং একইভাবে ক্রমানুসারে ওই নাম্বারিং গুলো করবেন। এরপর কিছু এক্সেপশনাল কেস নিয়ে আলোচনা করব। দেখবেন গ্রামের সাইডে কিন্তু সমস্ত বাড়ি ওই রাস্তার ধার বরাবর বাঁ দিক বা ডান দিকে সজ্জিত থাকে না। কিছু কিছু বাড়ি বিচ্ছিন্ন অবস্থায় থাকে, যেমন দেখবেন কোনো বাড়ি হয়তো একটা পুকুরের পাড়ে আছে, কোনো বাড়ি হয়তো একটা ধান ক্ষেতের মধ্যে আছে এবং সেই বাড়িতে আমাকে যেতে গেলে মাঠের আল বরাবর যেতে হবে বা পুকুরের পাড় বরাবর যেতে হবে, সুনির্দিষ্ট কিন্তু কোনো রাস্তা নেই। তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি প্রথমে যতটা পারবো আমি আগের যে প্রসেসটা বললাম বা স্টেপটা বললাম সেই স্টেপটাকে ফলো করব। তারপরে আমাকে নর্মালি র্যান্ডমলি সেই বাড়িগুলোর নাম্বার কিন্তু দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে কোনো বাড়ি বা কোনো বিল্ডিং এর নাম্বার যেন বাদ পড়ে না যায়। সেক্ষেত্রে আমি আমার মতো করেই আমি সেই বাড়িগুলো নাম্বারিং করব, কিন্তু আবারও বলছি কোনো বাড়ির নাম্বার যেন বাদ না চলে যায়। এরপর আমি এই বিষয়ে আপনাদের সাথে বিশেষ কিছু পরিস্থিতির কথা আমি আলোচনা করব। ধরুন আপনারা যে এইচএলবি তে এরকম বিল্ডিং নাম্বার দিতে গেছেন, সেখানে গিয়ে দেখলেন একটা অস্থায়ী মার্কেট কমপ্লেক্স বা বাজার রয়েছে এবং সেই যে বাজারটা বা মার্কেট কমপ্লেক্সটা রয়েছে সেখানে নির্দিষ্ট কিন্তু কোনো দেওয়াল নেই, সেখানে দেওয়ালের পরিবর্তে কিছু খুঁটি আছে এবং খুঁটির উপরে তিরপল বা প্লাস্টিকের ছাদ আছে এবং সেখানে যেমন জিনিসপত্র বিক্রি হয়, আবার দেখা গেল কিছু দোকানদার হয়তো সেখানে রাতে ঘুমান। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা ওই যে মার্কেট কমপ্লেক্সটা আছে সেটাকে কি বিল্ডিং হিসাবে কনসিডার করব? এক্ষেত্রে পরিষ্কারভাবে বলে রাখি, হ্যাঁ অতি অবশ্যই সেটাকে আমরা বিল্ডিং হিসাবে কনসিডার করব এবং সেখানে আমরা কিন্তু আমাদের একটা বিল্ডিং নাম্বারও কিন্তু সেখানে দেব। এরপর একটা খুব ইম্পর্টেন্ট এবং একটা স্পেশাল কেস আপনাদের সাথে আলোচনা করব। ধরুন আপনারা কোনো এইচএলবি তে বিল্ডিং নাম্বার দিচ্ছেন এবং আপনার সেই এইচএলবি তে 50টা বাড়ির নাম্বার অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আপনারা 51 নম্বর বাড়িতে ঢুকবেন, তখন হয়তো আপনাকে কি ইনফর্ম করলো যে আপনি যে বিল্ডিং নাম্বারটা দিয়েছিলেন 10 নম্বর এবং 11 নম্বর বিল্ডিং, তার মাঝখানে কিন্তু একটা বাড়িতে আপনি বিল্ডিং নাম্বার দিতে ভুলে গেছেন। তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, একটা সাব নাম্বার আপনারা ইউজ করতে পারেন। এক্ষেত্রে যেহেতু 10 নাম্বার এবং 11 নম্বর বিল্ডিং এর মাঝে বাড়িটা আছে, সুতরাং আপনারা এক্ষেত্রে যে সাব নাম্বার ইউজ করবেন সেটা হবে 10/1 বা 10/1। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি এরকম কোনো বাড়ি আপনাদের নাম্বারিং করতে গিয়ে মিস হয়ে থাকে, আপনারা সাব নাম্বার ইউজ করে সেই বিল্ডিং এর কিন্তু নাম্বার দিতে পারবেন। জেনে নেবো সেন্সাস হাউস কি। সেন্সাস হাউস হচ্ছে একটা বাড়ি বা একটা বিল্ডিং এর একটা অংশ, কিন্তু অতি অবশ্যই সেন্সাস হাউসের জন্য একটা নিজস্ব আলাদা এন্ট্রান্স বা প্রবেশ পথ থাকতে হবে। সেক্ষেত্রে সেই প্রবেশ পথটা কোনো রাস্তা থেকে আলাদা হতে পারে বা কোনো বাড়ির উঠোন থেকে আলাদা হতে পারে, সিঁড়ি থেকে আলাদা হতে পারে, বারান্দা থেকে আলাদা হতে পারে। দেখবেন সিঁড়ির ক্ষেত্রে বলে রাখি, দেখবেন ফ্ল্যাটের ক্ষেত্রে সিঁড়ির দুই পাশে দুটো করে হয়তো ফ্ল্যাট থাকে এবং দুটোর প্রবেশ পথ কিন্তু আলাদা, তো এইরকম হতে পারে। তো এইগুলোকে আমরা সেন্সাস হাউস বলবো। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সেন্সাস হাউস মানেই যে রেসিডেন্সিয়াল হতে হবে এরকম কোনো মানে নেই, সেটা কিন্তু নন রেসিডেন্সিয়ালও হতে পারে। চলুন কিছু ছবির মাধ্যমে বিষয়টিকে আরো স্পষ্ট করি। এখানে দেখুন প্রথম যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে দেখুন বিল্ডিং একটা এবং তার এন্ট্রান্স পয়েন্টও একটা, অর্থাৎ এখানে বিল্ডিং 1 এবং সেন্সাস হাউস কত হবে 1। দ্বিতীয় যে ছবি অর্থাৎ তার নিচে ঠিক দেখুন সেখানে কি আছে, বিল্ডিং একটা কিন্তু তার এন্ট্রান্স পয়েন্ট কটা আছে, দুটো। অর্থাৎ এখানে বিল্ডিং একটা হলেও সেন্সাস হাউস কটা হবে, দুটো। অর্থাৎ দুটো ফ্যামিলি এখানে বসবাস করে। আচ্ছা, তারপরের যে ছবিটা দেখুন একটা ফ্ল্যাটের ছবি এখানে দেখানো হয়েছে। এখানে দেখুন বিল্ডিং একটাই কিন্তু সিঁড়িঘর থেকে দেখুন 4টে দরজা দেখা যাচ্ছে, 4টে আলাদা আলাদা ফ্ল্যাট। তাহলে এখানে এন্ট্রান্স পয়েন্ট কটা, 4টে। অর্থাৎ এখানে সেন্সাস হাউস কটা হবে, 4টে, কিন্তু বিল্ডিং কটা, একটা। এই বিষয়ে একটা স্পেশাল কেস আপনাদের সাথে শেয়ার করে রাখি। ধরুন একটা বিল্ডিং আছে এবং সেই বিল্ডিং এর দুটো আলাদা আলাদা প্রবেশ পথ আছে, তাহলে স্বাভাবিকভাবে সেখানে সেন্সাস হাউস 2 হওয়ার কথা। কিন্তু আপনি যখন ওই বিল্ডিং এ যারা আছে তাদের সঙ্গে যখন কথা বললেন, বুঝতে পারলেন ওই বিল্ডিং এ একটাই পরিবার বসবাস করে এবং ওই যে দুটো সেপারেট যে প্রবেশ পথ আছে ওই একটা পরিবারই ইউজ করে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেন্সাস হাউস কিন্তু 1 হবে, কারণ ওইখানে হাউস হোল্ড কটা আছে, একটা পরিবার একটাই আছে এবং ওই দুটো এন্ট্রি পয়েন্ট কিন্তু একটা পরিবারই ইউজ করছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেন্সাস হাউস 2 হবে না। এই কেসটা কিন্তু মাথায় রাখতে হবে যে সবসময় যে সেন্সাস হাউস দুটো আলাদা প্রবেশ পথ থাকলেই 2 হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এরপরে দেখুন কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করব।
ধরুন এবারে ইনস্টিটিউশনাল হাউস হোল্ড, অর্থাৎ একটা হোস্টেল আছে। ইনস্টিটিউশনাল হাউস হোল্ড কি, নর্মাল হাউস হোল্ড কি, এই বিষয়ে ভিডিও আমার প্রোফাইলে আছে। যারা এখনো পর্যন্ত দেখেননি তাদেরকে অনুরোধ করব দেখে নেওয়ার জন্য, না হলে এই ভিডিওটা আপনাদের অসুবিধা হতে পারে। তো চলুন কন্টিনিউ করা যাক। এক্ষেত্রে ধরে নিলাম একটা হোস্টেলে একজন ওয়ার্ডেন এবং একজন রাঁধুনি হোস্টেলের পাশেই থাকে। তাহলে সেই ক্ষেত্রে সেই যে হোস্টেলটা সেটা তো একটা আলাদা ইনস্টিটিউশনাল হাউস হোল্ড। এবারে ওয়ার্ডেন এবং যে রাঁধুনি থাকে আমাকে দেখতে হবে ওয়ার্ডেন রাঁধুনি কি হোস্টেলের যে খাবার হয় অর্থাৎ কমন কিচেনে যে রান্না হয় সেখান থেকে কি খাবার খায়, নাকি তারা আলাদাভাবে আবার রান্না করে। তা ধরে নিলাম তারা আলাদাভাবে রান্না করে, তাহলে অতি অবশ্যই তারা একটা আলাদা হাউস হোল্ড। কিন্তু তারা যদি এই কমন কিচেন থেকে খেত, অর্থাৎ এই হোস্টেলে যেখানে কমন কিচেনে রান্না হয় সেখান থেকে খাওয়া দাওয়া করতো, তাহলে কিন্তু আলাদা হাউস হোল্ড হতো না। তাহলে সেই ক্ষেত্রে আমার রুমটা আলাদা হলেও কিন্তু সেন্সাস হাউস পুরোটা নিয়ে একটা হতো, হোস্টেল প্লাস ওয়ার্ডেন যেখানে থাকছে বা রাঁধুনি যেখানে থাকছে পুরোটা নিয়ে একটা হতো। কিন্তু আমি ধরে নিলাম যে হোস্টেলে যে রান্না হয় সেই রান্না ওয়ার্ডেন এবং রাঁধুনি খায় না, তারা আলাদা করে রান্না করে সেটা আলাদাভাবে খায়। তাহলে ওয়ার্ডেন আলাদা খায় আবার রাঁধুনিও আলাদা খায়, তাহলে সেক্ষেত্রে আরো দুটো সেন্সাস হাউস বেড়ে গেল, কারণ ওয়ার্ডেনের জন্য একটা, আবার রাঁধুনির জন্য একটা এবং হোস্টেলের জন্য একটা। তাহলে এক্ষেত্রে কিন্তু তিনটে সেন্সাস হাউস কাউন্ট করতে হবে। সুতরাং এক্ষেত্রে বিল্ডিং একটা, কিন্তু সেন্সাস হাউস কটা হবে? তিনটে। এরপর দেখুন দ্বিতীয় যে ফিগারটা দেখানো হয়েছে সেখানে দেখুন পাঁচটা সেপারেট সেপারেট প্রবেশ পথ আছে। কিন্তু এক্ষেত্রে একটা কন্ডিশন আমি বলছি যে দুটো যে প্রবেশ পথ আছে প্রথম দুটো সেটা একটাই পরিবার ইউজ করছে। তাহলে সুতরাং এই দুটো প্রবেশ পথ কিন্তু দুটো সেন্সাস হাউস হবে না। এক্ষেত্রে ওই দুটো প্রবেশ পথ ধরে কিন্তু একটাই সেন্সাস হাউস হবে। আর পরবর্তী যে তিনটে প্রবেশ পথ আছে ধরে নিলাম সেখানে আর একটা পরিবার থাকছে, তাহলে এখানে কিন্তু তিনটে সেন্সাস হাউস হবে না, ওইখানেও কটা হবে? একটাই সেন্সাস হাউস হবে। সুতরাং এখানে বিল্ডিং একটা, যেহেতু দুটো হাউস হোল্ড থাকছে সেক্ষেত্রে পাঁচটা প্রবেশ পথ থাকা সত্ত্বেও এখানে আমার সেন্সাস হাউস কত হবে? দুই হবে, যেহেতু দুটো হাউস হোল্ড বাস করছে। এরপর দেখুন আমি একটা ভিন্ন ধরনের ছবি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা মেনলি গ্রামের সাইডে দেখা যায়, যেখানে কি হয় একটা প্রিমিসেসের মধ্যে একটাই বিল্ডিং কিন্তু অনেকগুলো সেপারেট সেপারেট ঘর থাকে এবং যে ঘরগুলোর প্রবেশ পথও কিন্তু আলাদা হয়। কিন্তু এক্ষেত্রেও আমাকে ওই আগের ফর্মুলায় লক্ষ্য করতে হবে যে এই যে পুরো প্রিমিসেসের মধ্যে কটা হাউস হোল্ড বসবাস করছে। যদি আমার একটাই হাউস হোল্ড বসবাস করে তাহলে কিন্তু ওই সেপারেট যদি আমার প্রবেশ পথ থেকেও থাকে সেক্ষেত্রে কিন্তু আমি একটাই সেন্সাস হাউস ধরবো। অতি অবশ্যই আমি লক্ষ্য করব যে এই ঘরগুলো কি পারপাসে ব্যবহৃত হচ্ছে। দেখবেন গ্রামের সাইডে যেগুলো হয় মেনলি কোনোটা রান্নাঘর আলাদা, টয়লেট আলাদা, বৈঠকখানা আলাদা, শোবার ঘর আলাদা। তাহলে এই যে প্রত্যেকটা ঘরের কথা আমি বললাম এটা তো একটা ঘরেরই একটা অংশ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেহেতু একটাই হাউস হোল্ড এবং এইগুলো এক একটা ঘরের একটাই পার্ট, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটাই সেন্সাস হাউস ধরবো। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবো যদি গোয়াল ঘর হয়, গ্যারেজ হয়, এটা কিন্তু ঘরের থেকে আলাদা সেপারেট ধরতে হবে। গোয়াল ঘর কিন্তু আলাদা, গ্যারেজ আলাদা। আবারও বলছি যেগুলো মেনলি একটা বেসিক্যালি ঘরের মধ্যে কনসিডার করা হয়, যেমন লিভিং রুম, ড্রয়িং রুম, কিচেন, টয়লেট, বেডরুম বা বারান্দা, এইগুলো যদি সেপারেট থাকেও বা সেপারেট এন্ট্রান্স থাকে সেক্ষেত্রেও কিন্তু এইগুলোকে আমরা একটা সেন্সাস হাউস ধরবো। কিন্তু গ্যারেজ বা গোয়াল ঘর এরকম যদি কিছু থাকে সেগুলো কিন্তু আমরা আলাদা সেন্সাস হাউস ধরবো। সেক্ষেত্রে সেটা রেসিডেন্সিয়াল নাও হতে পারে, নন রেসিডেন্সিয়াল সেন্সাস হাউস হবে, কিন্তু অতি অবশ্যই সেটা সেপারেট সেন্সাস হাউস হবে। সুতরাং আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা রান্নাঘর, একটা প্রধান বসবাসের ঘর, একটা শৌচালয়, একটা বৈঠকখানা, অর্থাৎ একটা বিল্ডিং এর মধ্যে যে চারটে ঘর আছে চারটে ঘরই কিন্তু একটা ঘরেরই মেন অংশ এবং এখানে একটা হাউস হোল্ডই বসবাস করছে। তাহলে এখানে সেন্সাস হাউস কত হবে? এক হবে। সুতরাং এখানে বিল্ডিংও এক, আবার সেন্সাস হাউসও কত হবে? এক। তাহলে এবার আগের যে কনসেপ্টটা আমি বললাম সেই কনসেপ্ট অনুযায়ী এই ছবিটা দেখুন, এখানে বিল্ডিং একটা কিন্তু দেখুন এখানে ঘর আছে অনেকগুলো। কি না বাঁ দিক থেকে দেখছি প্রথমে আছে গোয়াল ঘর, তারপরে কর্মশালা বা অফিস, তারপরে রান্নাঘর, তারপরে প্রধান বসবাসের ঘর। এবার ধরে নিলাম এই পুরো যে প্রিমিসেস বা পুরো বিল্ডিংটা একটাই ফ্যামিলি থাকছে বা একটাই হাউস হোল্ড থাকছে। তাহলে এখানে সেন্সাস হাউস আমি কিভাবে ডিটারমাইন করবো? দেখুন প্রধান বসবাসের ঘর আর রান্নাঘর এটা তো একটাই ঘরের অংশ, তাহলে এটা একটা আলাদা সেন্সাস হাউস হয়ে গেল। এবার দেখুন অফিস বা কর্মশালা সেটা একটা আলাদা সেন্সাস হাউস। আর ঠিক আছে গোয়াল ঘর সেটাও একটা আলাদা সেন্সাস হাউস। তাহলে এখানে সেন্সাস হাউস কটা হবে? তিনটে। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে এখানে বিল্ডিং একটা কিন্তু সেন্সাস হাউস কটা? তিনটে। চলুন আর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে আমি একটা বিল্ডিং দেখেছি কিন্তু রুম আছে তিনটে। প্রথম যে রুমটা সেখানে একটা পরিবার বসবাস করছে এবং তার একজন সার্ভেন্ট আছে, তিনি তৃতীয় রুমে বসবাস করছে, থার্ড রুমটায়। এই ক্ষেত্রে আমি দুটো কন্ডিশন ধরবো। প্রথম কন্ডিশন ধরে নিলাম সার্ভেন্ট এবং মালিক আলাদা আলাদা ভাবে থাকছে দুটো আলাদা রুমে, যার দুটো সেপারেট এন্ট্রান্স পয়েন্ট আছে, কিন্তু তারা রান্নাঘর একটাই, মালিকের সঙ্গে হয়তো সার্ভেন্ট খাওয়া দাওয়া করছে। তাহলে সেই ক্ষেত্রে হাউস হোল্ড কটা হবে? একটা। অতএব সেই ক্ষেত্রে কিন্তু সেন্সাস হাউস কিন্তু একটাই হবে। সেই ক্ষেত্রে কিন্তু দুটো সেপারেট এন্ট্রান্স পয়েন্ট থাকলেও কিন্তু সেন্সাস হাউস কিন্তু আলাদা হবে না। এরপর ধরে নিলাম মালিক এবং সার্ভেন্ট দুটো আলাদা রুমে বসবাস করছে, তার দুটো সেপারেট এন্ট্রান্স পয়েন্ট রয়েছে এবং তারা দুজন আলাদা রান্নাঘর থেকে খাবার খায়, মানে কিচেন আলাদা। সেই ক্ষেত্রে কিন্তু সেন্সাস হাউস কত হবে? দুই।
এরপর দেখুন মাঝখানে একটা যে রুম আছে 2 নম্বর যেটা দেখা যাচ্ছে 0002, এই ক্ষেত্রে ধরে নিলাম এটা একটা গ্যারেজ, তাহলে গ্যারেজ নিশ্চয়ই বাড়ির সঙ্গে হবে না, এটা একটা আলাদা কি হবে, সেন্সাস হাউস হবে। তাহলে এক্ষেত্রে যদি সার্ভেন্ট এবং মালিক যদি একসঙ্গে খাবার খায় তাহলে সেই ক্ষেত্রে একটা সেন্সাস হাউস, গ্যারেজ একটা সেন্সাস হাউস, তাহলে বিল্ডিং একটা হলো সেন্সাস হাউস কত হবে, টোটাল 2। আর যদি মালিক আর সার্ভেন্ট যদি আলাদা আলাদা ভাবে রান্নাঘর থেকে খাবার খায় তাহলে সেই ক্ষেত্রে দুটো সেন্সাস হাউস এবং গ্যারেজ একটা, তাহলে কত হলো, সেই ক্ষেত্রে বিল্ডিং 1 এবং সেন্সাস হাউস কত হবে, 3। আমি সেন্সাস হাউস সম্পর্কে এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করলাম আশা করি অনেকেই বুঝতে পেরেছেন, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো অসুবিধা হচ্ছে। কাদের ক্ষেত্রে অসুবিধা হবে, যাদের ক্ষেত্রে প্রিমিসেস বা বিল্ডিং বা হাউস হোল্ড সম্পর্কে ধারণা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হচ্ছে। তাদেরকে বলবো আপনারা কাইন্ডলি আমার প্রোফাইলে ঢুকে রিলসে যান, রিলসে ঢুকে আগের যে ভিডিওগুলো আছে অর্থাৎ হাউস হোল্ড বা ধরুন বিল্ডিং বা প্রিমিসেস সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো একবার দেখে নিন, তারপরে এই ভিডিওটা একবার দেখুন, দেখুন পুরো বিষয়টা দেখুন ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিও বানিয়ে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলুন এবার জেনে নিই সেন্সাস যে নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, এটা কিভাবে দিতে হয় বা কত অঙ্কের হয় এই বিষয়ে বিস্তারিত জানি। প্রথম কথা বলে রাখি, সেন্সাস হাউস নাম্বারটা আপনাদের ম্যানুয়ালি দিতে হবে না অ্যাপের মধ্যে, যেটা অটোমেটিক্যালি জেনারেট হবে এবং সেটা হচ্ছে 4 ডিজিট নাম্বার। যদি ধরুন নাম্বার হয় 2 তাহলে তার বাঁ দিকে 3টে শূন্য বসবে। সাপোজ ধরুন সেন্সাস হাউস নাম্বার হচ্ছে হয়তো 22, তাহলে বাঁ দিকে 2টো শূন্য বসবে, যেটা আপনাদের কোনো হেডেক থাকবে না, অ্যাপের মধ্যে অটোমেটিক জেনারেট হবে। এবং এই যে সেন্সাস হাউস নাম্বার আছে, এই সেন্সাস হাউস নাম্বার কিন্তু সিকুয়েন্সিয়ালি পর পর কিন্তু আসতে থাকবে। মানে ধরুন আপনি একটা বিল্ডিং এ 3টে সেন্সাস হাউস পেলেন, তাহলে সেকেন্ড যখন বিল্ডিং এ যাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি সেন্সাস হাউস হবে 4, কারণ যেহেতু আগের বিল্ডিং এ 3 নম্বর পর্যন্ত সেন্সাস হাউস হয়ে গেছিল, তার জন্য পরে বিল্ডিং এ কিন্তু সেটা অটোমেটিক্যালি ফার্স্ট যে সেন্সাস হাউস আসবে সেটা আসবে কত, 4। এই বিষয়ে আমি আরেকটা কথা আপনাদের সাথে আলোচনা করব। ধরুন আপনারা ফিল্ডে সার্ভে করতে গিয়ে কোনো একটা বাড়ি বা কোনো একটা বিল্ডিং হয়তো সার্ভে করতে ভুলে গেছেন বা কোনোভাবে বাদ চলে গেছে, পরে সেটা বুঝতে পেরেছেন। এরপর যখন ওই বিল্ডিং আপনারা সার্ভে করতে যাবেন, সেই বিল্ডিং এর নাম্বার কি হবে সেই বিষয়ে অলরেডি আমি বিল্ডিং নিয়ে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে যথারীতি আলোচনা করেছি। যারা এখনো দেখেননি তাদেরকে অনুরোধ করবো দেখে নেওয়ার জন্য। আর সেই ক্ষেত্রে সেন্সাস হাউস নাম্বার তাহলে কি হবে, সেক্ষেত্রে সেন্সাস হাউস নাম্বার কিভাবে হবে, ধরুন আপনি লাস্ট যে বাড়িতে সার্ভে করেছিলেন তার সেন্সাস হাউস ছিল হচ্ছে 150, তাহলে যখন আপনি ঘুরে যখন ওই যে বাড়িটা বাদ চলে গেছে সেই বাড়িতে যখন যাবেন সার্ভে করতে, তার সেন্সাস হাউস নাম্বার শুরু হবে 151 থেকে। কিন্তু অবশ্যই যেহেতু সেন্সাস হাউস নাম্বার 4 অক্ষরে, বাঁদিকে একটা শূন্য বসবে, অর্থাৎ 0151 থেকে শুরু হবে। এবারে সেখানে যদি দুটো সেন্সাস হাউস থাকে তাহলে 0151 0152 হবে, যদি একটাই থাকে তাহলে 0151 হবে।